আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছে আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে হলো আপনাদের বাংলাদেশ বিষয়বলী দিয়ে লেকচার শুরু হবে। বাংলাদেশ বিষয়বলী সাধারণ জ্ঞান অংশ, বাংলাদেশ বিষয়বলী লেকচার নাম্বার 1। এবং এইখানে আজকে আমরা পড়বো বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু, জাতীয় বিষয়াবলী এবং অন্যান্য বিষয়ের মধ্যে আছে বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের পাহাড় পর্বত, হাওর, হ্রদ, দ্বীপ, চর ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্যে প্রথম যে বিষয়টা আছে, দেখেন বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, এটাই হলো আজকের আসল লেকচার। এইটা নিয়েই আমরা কথাবার্তা বলবো। আর এর বাইরে আছে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আমরা কথা বলবো, আবহাওয়া জলবায়ু নিয়ে কথা বলবো। বাদ বাকি যে জিনিসগুলো, যেমন জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় জাদুঘর, জাতীয় কবি, এগুলো আপনারা পড়লেই বুঝবেন, এগুলো সহজ আছে। সো এই তিনটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং সাথে নদ নদীর বিষয়টা আমি বলে দিব কিভাবে কতটুকু পড়তে হবে। আর এইগুলোর চার্টও আপনারা লেকচার শিটে সুন্দরভাবে পেয়ে যাবেন। ওইখান থেকে পড়লে ইনশাল্লাহ সম্পূর্ণটুকুই কমন পাবেন। হাওর, বিল, হ্রদ, দ্বীপ, চর, উপত্যকা, পাহাড় পর্বত ইত্যাদি। তো প্রথম যে কথাটা, সেটা হলো বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। যারা আছেন চাইলে তারা ক্যামেরাগুলো চালু রাখতে পারেন, এবং ক্যামেরা চালু রাখার পাশাপাশি যাদের কোনো কমেন্টস আছে সেটা কমেন্টে লিখতে পারেন, কারণ কমেন্ট আপনারা না দেখলেও কমেন্ট আমি এইখানে দেখতেছি। কমেন্ট হোস্ট টু কোহোস্ট করা আছে, যাতে আপনাদের ইরিটেশন না হয় কমেন্টের কারণে। ইকবাল ভাইকে দেখা যাচ্ছে ক্যাপ মাথায় দিয়ে বাসায় বসে আছেন। ভেরি গুড। শারমিন আপুকে দেখা যাচ্ছে, শারমিন সুলতানা। আর কারা আছেন? হ্যাঁ, দেখি তো এইটা রুটিন আজকে। ওকে, প্রাইমারি মেঘনা বুলেট কেয়ার ব্যাস। চলেন তাহলে আপনাদের কথাবার্তা শুরু করি। প্রথম কথাবার্তা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি নিয়ে। ভৌগোলিক পরিচিতি কাকে বলে? ভূগোলকের মধ্যে বাংলাদেশের অবস্থান কোথায় সেটার সাথে পরিচিত হওয়াকেই বলা হয় ভৌগোলিক পরিচিতি। বাংলাদেশ কই আছে? এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে আছে। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে আছে বাংলাদেশ। এবং এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত বাংলাদেশের সীমারেখাটা শুরু হয়েছে 20°34' উত্তর অক্ষরেখা থেকে, এবং এটা শেষ হয়েছে গিয়ে 26°38' উত্তর অক্ষরেখায়। এবং 88°1' পূর্ব দ্রাঘিমা রেখা থেকে শুরু হয়ে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে এটা চলে গিয়েছে। এবং বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা বা 23.5° উত্তর অক্ষরেখা। বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা বা 23.5° উত্তর অক্ষরেখা। এই কথাবার্তাগুলোই আরো বিস্তারিত আমরা চলেন একেবারে বুঝে বুঝে দেখাচ্ছি। প্রথমে এরকম একটা আহ, বৃত্ত আঁকেন। খাতা কলম নেন, একটা পৃষ্ঠা নেন, একেবারে পূর্ণাঙ্গ একটা পৃষ্ঠা। এবং পূর্ণাঙ্গ একটা পৃষ্ঠা নিয়ে সেই পৃষ্ঠার মধ্যে এরকম একটা বৃত্ত আঁকেন, যেটা হলো পৃথিবীকে রিপ্রেজেন্ট করে। ধরেন এটা হলো পৃথিবী। এখন এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান কই আছে, এটা আমাকে খুঁজে বের করতে বললো। যে ভৌগোলিক পরিচিতি বলতে বোঝায় ভূগোলকের মধ্যে বাংলাদেশ কই আছে, এইটা খুঁজে বের করা আপাতত আমাদের দায়িত্ব। এই পোর্শনটা আর একটু জাগে। ওকে, এইবার আসেন এই ভূগোলকের মধ্যে বাংলাদেশের অবস্থান কই, এটা খুঁজে বের করার দায়িত্ব দিছে আমাদেরকে। এটাকে বলা হয় ভৌগোলিক পরিচিতি। এখন ভূগোলকের মধ্যে বাংলাদেশ কই আছে, এটা খুঁজে বের করতে হলে আগে কিছু রেখা চিনতে হবে। কারণ আপনাকে যদি বলি বাড়ি কই, আপনি বললেন পশ্চিম দিকে। এখন কিসের পশ্চিম দিকে তা তো বললেন না। বাজার দিয়ে পশ্চিমে না মসজিদ দিয়ে পশ্চিমে, তাই না? এখন একটা কিছু সাপেক্ষে বলতে হবে যে ওইটার সাপেক্ষে পূর্ব দিকে। ঠিক তেমনি বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশের অবস্থানটা খুঁজে বার করতে হলে আমাদেরকে কয়েকটা রেখা চিনতে হবে। তার প্রথম রেখাটার নাম হলো, এই যে মাঝখান বরাবর পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে একটা রেখা চলে গেছে, যেই রেখাটার নাম হলো নিরক্ষরেখা বা বিষুব রেখা। লেখেন নিরক্ষরেখা বা বিষুব রেখা। পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে গেছে? পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে, এবং পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে, উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ। পৃথিবীকে দুই ভাগে ভাগ করছে, উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ। অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এই দুই গোলার্ধে ভাগ করেছে যে রেখা, সেই রেখাটার নাম হলো নিরক্ষরেখা বা বিষুব রেখা। লেখেন নিরক্ষ রেখা বা বিষুব রেখা। একই, একটা রেখারই দুইটা নাম, নিরক্ষরেখা বা বিষুব রেখা। এবং এই রেখাটা আছে 0° বরাবর।
এই নিরক্ষরেখাটা আছে 0 ডিগ্রি বরাবর। নিরক্ষরেখা বা বিষুব রেখা, নিরক্ষরেখা বা বিষুব রেখা আছে 0 ডিগ্রি বরাবর একটা রেখা। এই রেখাটা পৃথিবীকে 2 ভাগে ভাগ করে ফেলছে, উত্তর এবং দক্ষিণ। অর্থাৎ পৃথিবীর উপরের দিককে বলা হয় উত্তর দিক, নিচের দিককে বলা হয় দক্ষিণ দিক, হাতের ডান দিককে বলা হয় পূর্ব দিক, হাতের বাম দিককে বলা হয় পশ্চিম দিক। এই হলো পৃথিবীর দিক নির্ণয়। বুঝছেন? উপরের দিক হলো উত্তর, নিচের দিক হলো দক্ষিণ, ডান দিকে পূর্ব, বাম দিকে পশ্চিম। এই হলো পৃথিবীর দিক নির্ণয়ের হিসেব। এখন আসেন, পৃথিবীকে 2 ভাগে ভাগ করেছে যে রেখা, নিরক্ষরেখা বা বিষুব রেখা, এই রেখাটার সমান্তরালে আবার কতগুলো রেখা আছে যাদেরকে বলা হয়, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। এই অক্ষরেখা চলে এসেছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এরকম মোট 90টা রেখা আছে। আমরা জাস্ট বোঝার সুবিধার্থে কয়েকটা রেখা এরকম দাগ দিয়ে দিলাম। এই রেখাগুলো 0 ডিগ্রি থেকে এসেছে একেবারে 90 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। যদি বলে অক্ষরেখার বিস্তৃতি সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত, উত্তর অক্ষরেখার বিস্তৃতি সর্বোচ্চ 90 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত। নিরক্ষরেখার সমান্তরাল রেখাগুলোকে কি বলা হয়, উত্তর অক্ষরেখা। এবং অক্ষরেখার বিস্তৃতি যেরকম দক্ষিণে 90 ডিগ্রি পর্যন্ত, ঠিক একইভাবে উত্তরেও এই রেখার বিস্তৃতি আছে 90 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত। উত্তরেও এই রেখার বিস্তৃতি আছে 90 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত। এখন আসেন, বাংলাদেশের অবস্থান তাহলে আমরা খুঁজে পাইতে চাইলে আরো 2টা রেখাকে চিনতে হবে, যার একটা রেখার নাম হলো, যার একটা রেখার নাম হলো আমাদের এই মূল মধ্যরেখা। মূল মধ্যরেখাটার প্রয়োজনীয়তা কি, পুরো পৃথিবীকে একটা স্ট্যান্ডার্ড টাইম জোনের আওতায় নিয়ে আসা। স্ট্যান্ডার্ড টাইম জোন কাকে বলে? স্ট্যান্ডার্ড টাইম জোন বলে পুরো পৃথিবীর যদি একই তারিখ এবং একই সময় বা একই দিন না হয়, তাহলে আপনি বাংলাদেশ থেকে রওনা দিলেন, হজে যাবেন সৌদি আরব, গিয়ে শুনলেন যে হজ তো আরো 2 সপ্তাহ আগে হয়ে গেছে। কারণ কি? কারণ বাংলাদেশে আজকে 5 তারিখ আর সৌদি আরবে তো আজকে চলে 16 তারিখ। আপনি এখন কেন আসছেন? তাহলে একটা ঝামেলা হয়ে যেত না? পুরো পৃথিবীতে যাতে একই টাইম শিডিউল চলে, এই জন্য পুরো পৃথিবীকে একটা টাইম জোনের আওতায় আনার জন্য একটা রেখা কল্পনা করা হয়েছে, যে রেখাটার নাম হলো মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার উপরে থাকা দেশগুলোর টাইম শিডিউল একই। অর্থাৎ এই মূল মধ্যরেখার উপরে যেই দেশগুলো আছে, এই মূল মধ্যরেখার উপরে যে দেশগুলো আছে, সেই দেশগুলোর টাইম জোন সব এক। মূল মধ্যরেখার উপরে যে দেশগুলো আছে, সেই দেশগুলোর টাইম জোন একই। অর্থাৎ এই সকল দেশসমূহের সময়সূচি এক। এখন এই রেখাটার সমান্তরালেও আবার কতগুলো রেখা কল্পনা করা হয়, যাদেরকে বলা হয় দ্রাঘিমা রেখা। এবং এই দ্রাঘিমা রেখার সর্বোচ্চ বিস্তৃতি আছে, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ বিস্তৃতি আছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পর্যন্ত। সোজা বাঁকা যা হয় দিয়ে জাস্ট এঁকে দেন। দ্রাঘিমা রেখাগুলোর সর্বোচ্চ বিস্তৃতি আছে এই শেষ মাথা পর্যন্ত, অর্থাৎ 180 ডিগ্রি দ্রাঘিমা। এটা হলো পূর্ব দিকে, তাই 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।
এবং এই রেখাটার নাম আন্তর্জাতিক তারিখ রেখা, অর্থাৎ এই রেখা অতিক্রম করলে তারিখ পরিবর্তন হয়। এইরকম রেখা আছে উল্টা দিকেও, এই জায়গায়ও এখানেও আছে এরকম সমান্তরাল রেখা, যাদেরকে বলা হয় দ্রাঘিমা রেখা। ওকে। এবং এই দ্রাঘিমা রেখারও সর্বোচ্চ বিস্তৃতি আছে পশ্চিম দিকে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত। পশ্চিম দিকেও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত। এবং এই 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দুইটার নামই হলো আন্তর্জাতিক তারিখ রেখা। এটা পরীক্ষায় আসে যে আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বরাবর অবস্থিত, বা কোন রেখায় আন্তর্জাতিক তারিখ রেখা অবস্থিত। আন্তর্জাতিক তারিখ রেখা হলো যেই রেখা অতিক্রম করলে তারিখের পরিবর্তন আসে, এটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এই পর্যন্ত ক্লিয়ার বুঝলে বলেন, তাহলে আমরা আরো সামনের দিকে যাব। লিখছেন? ডান। এখন আসেন, বাংলাদেশ কই আছে। এইখান থেকে আসলে এই রেখাটা থেকে উপরে যাইলে এটা হলো উত্তর দিক, আর এই রেখাটা থেকে এদিকে আসলে এটা হলো পূর্ব দিক। এই দিক থেকে আসলে সেটা হবে পূর্ব দিকে বাংলাদেশের অবস্থান, এবং নিচের রেখাটা থেকে আসলে সেটা হবে উত্তরে বাংলাদেশের অবস্থান। এটা আমাদের কাছে পরীক্ষায় জানতে চাবে বাংলাদেশের অবস্থান শুরু হয়েছে কোথায় এবং শেষ হয়েছে কোথায়। তো আসেন এই শুরু শেষ বিন্দুটা নিয়ে আমরা কথাবার্তা বলি। বাংলাদেশ শুরু কই আর শেষ কই। এবার আসেন, বাংলাদেশের শুরুর বিন্দুটা হলো 20 ডিগ্রি 34 মিনিট। এই যে রেখাটা, যেই রেখাটা বরাবর বাংলাদেশ শুরু হয়েছে, এই রেখাটার মানটা জানতে চাইবে। এই রেখাটার মান হলো কত ডিগ্রি? উত্তর হলো এই রেখাটার মান 20 ডিগ্রি 34 মিনিট। এই রেখাটা শুরু হয়েছে কই? 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা। 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখায় বাংলাদেশের শুরু। এরপর দ্বিতীয়টা আপনার কাছে জানতে চাবে বাংলাদেশ শেষ হয়েছে কোথায়, বা বাংলাদেশের শেষ বিন্দু কোনটা। এটা হলো শেষ বিন্দু, যেখানে বাংলাদেশ শেষ হয়েছে। ওই যে লাস্ট মাথাটা বাংলাদেশের টাচ করছে যেই রেখাটায়, সেই রেখাটা হলো বাংলাদেশের শেষ বিন্দু। এবং এই শেষ বিন্দুটা হলো 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা। 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা। কেন উত্তর বলে তা তো একটু আগেই বললাম, আবারও বলি। এই যে রেখাটা, এই রেখাটা থেকে উপরের দিকে হওয়ায়, অর্থাৎ নিরক্ষরেখা বা বিষুব রেখা থেকে উত্তর দিকে হওয়ায় বাংলাদেশকে বলা হয় উত্তর দিকের দেশ। এবং বাংলাদেশ হলো উত্তর গোলার্ধে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা অবস্থিত। আন্তর্জাতিক রেখা কি আবার? এই যে নিরক্ষরেখা 0 ডিগ্রি, এখানে লিখে দিছি না, নিরক্ষরেখা আছে 0 ডিগ্রি বরাবর। এরপরে আসেন যেখানে বাংলাদেশের পূর্ব দিকে অবস্থান, অর্থাৎ এই মূল মধ্যরেখা থেকে পূর্বে আসলে যেখানে বাংলাদেশকে পাওয়া যায়, সেই রেখাটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। এই রেখাটার নাম হলো মূল মধ্যরেখা। এবং এটার সমান্তরালে যারা আছে
তাদেরকে বলা হয় মূল মধ্য রেখা, এবং এইটার সমান্তরালে আছে দ্রাঘিমা রেখাগুলো 0 ডিগ্রি বরাবর। দতে দাঁড়ানো রেখা, দতে দ্রাঘিমা রেখা, অর্থাৎ প্রত্যেকটা দাঁড়ানো রেখাকে বলা হয় দ্রাঘিমা রেখা। লিখছেন? স্যার বলছে কত দল ডিগ্রি, কত দল ডিগ্রি মানে উত্তর অক্ষরেখা 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা। নেক্সট আসেন, এইখানে যেখানে বাংলাদেশ শুরু হয়েছে পূর্ব দিকে আসলে এইখান থেকে, এই পূর্ব দিকে যেখানে বাংলাদেশ শুরু হয়েছে সেটা হলো 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। এই রেখাটার মান হলো 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা, এবং যেখানে বাংলাদেশ শেষ হয়েছে এই রেখাটার মান হলো 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। যেখানে শুরু হয়েছে সেটা হলো 88 ডিগ্রি 01 মিনিট, মিনিট কি সরি, এটা পূর্ব দ্রাঘিমা রেখা, এবং যেখানে শেষ হয়েছে সেটা হলো 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। এখন বাংলাদেশের অবস্থানটা ক্লিয়ার কিনা বলেন আমাকে। এইটুকু ক্লিয়ার হলে সি বলে দেন। স্যার বলতেছি আন্তর্জাতিক তারিখ রেখাটি কত ডিগ্রি হবে? আন্তর্জাতিক তারিখ রেখা হলো এই 180 ডিগ্রি বরাবর, অর্থাৎ এই রেখাটা যদি কেউ অতিক্রম করে তাহলে তার তারিখ যোগ বিয়োগ করতে হবে। এই পাশেও আন্তর্জাতিক তারিখ রেখা এই 100 ডিগ্রি বরাবর। মোট দ্রাঘিমা রেখা আছে 180টা এই পাশে, 180টা ওই পাশে, অর্থাৎ মোট দ্রাঘিমা রেখা আছে 360 যোগ 1, 361টা দ্রাঘিমা রেখা আছে। আর মোট মোট আপনার এই অক্ষরেখা আছে এইদিকে 90 ওইদিকে 90, 180 মাঝখানে একটা, 181টা, আর ওইটা আছে 361টা। এইবার আসেন, আমাদের এই রেখাগুলো তো চিনলাম, এখন পরীক্ষা আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা? উত্তর হবে বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, অর্থাৎ 23 ডিগ্রি 50 মিনিট উত্তর অক্ষরেখা। 23 ডিগ্রি 50 মিনিট উত্তর অক্ষরেখা। 23 ডিগ্রি 50 মিনিট উত্তর অক্ষরেখা। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এবং এই রেখাটার একটা নাম আছে, সেটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। এই রেখাটারই নাম কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা কোন রেখা? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার অপর নাম হলো কর্কট ক্রান্তি রেখা। এরপরে দক্ষিণ দিক দিয়ে এই রেখাটা গেছে কই উত্তর দিকে, এইখান থেকে উত্তরে, আর এইখান থেকে দক্ষিণে নামলে এরকম আরো একটা রেখা আছে 23.5 ডিগ্রি দক্ষিণ বরাবর, যেটার নাম হলো মকর ক্রান্তি বা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এটার নাম হলো 23 ডিগ্রি 50 মিনিট দক্ষিণ অক্ষরেখা। 23 ডিগ্রি 50 মিনিট দক্ষিণ অক্ষরেখা। এবং এই যে 23 ডিগ্রি 50 মিনিট
দক্ষিণ অক্ষরেখা, এইটাকে বলা হয় লিখছেন কি? এরপরে আসেন, 23.5 দক্ষিণ অক্ষরেখার নাম লিখবেন মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা, 23.5 দক্ষিণ অক্ষরেখার নাম মকর ক্রান্তি, অর্থাৎ নিচের দিক দক্ষিণ দিক, এই দক্ষিণ রেখার নাম মকর ক্রান্তি। আর বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে কর্কট ক্রান্তি। এবং বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে গুরুত্বপূর্ণ আরো একটা ভৌগোলিক রেখা, যার নাম হলো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই রেখাটার নাম হলো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা লিখে রাখেন। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে কর্কট ক্রান্তি এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এখন আসেন, আর কি প্রশ্ন আসে এখানে? এই দুইটা রেখা একটা আরেকটাকে অতিক্রম করেছে কোন বিন্দুতে? সেই জায়গাটা হলো ফরিদপুরের ভাঙা, ভাঙা উপজেলা, ফরিদপুর জেলা। এইখানে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ও কর্কট ক্রান্তি রেখা একে অপরকে অতিক্রম করেছে ভাঙা, ফরিদপুর। এবং এইখানে নির্মাণ করা হবে বঙ্গবন্ধু মান মন্দির। এইখানে নির্মাণ করা হবে বঙ্গবন্ধু মান মন্দির। পরীক্ষায় প্রশ্ন আসে বঙ্গবন্ধু মান মন্দির নির্মাণ করা হবে কোথায়? উত্তর ফরিদপুরের ভাঙা উপজেলায়, এখানে নির্মাণ করা হবে বঙ্গবন্ধু মান মন্দির। এখন আসেন, মান মন্দির জিনিসটা কি? মান মন্দির জিনিসটা হলো যেখানে মহাকাশ গবেষণা করা হয়, এরকম একটা জায়গা। আর পৃথিবীর প্রাচীনতম মান মন্দির কোথায় অবস্থিত? এটা আসছিল পরীক্ষায় প্রশ্ন। এইটার নাম হলো গ্রিনিস মান মন্দির, এটার অবস্থান হলো লন্ডনে। গ্রিনিস মান মন্দির, এটা আছে হলো লন্ডন শহরে। এই মানমন্দিরটা হলো পৃথিবীর প্রাচীনতম মানমন্দির। পরীক্ষায় প্রশ্ন আসছিল পৃথিবীর প্রাচীনতম মানমন্দির কোনটি? উত্তর গ্রিনিস মানমন্দির। অবস্থান কোথায়? লন্ডনে। এবং এই গ্রিনিস মানমন্দিরের সময়টা পুরো পৃথিবীর জন্য স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরা হয়। ওই যে আমরা বলছিলাম যে যদি আমাদের দেশে 5 তারিখ হয়, সৌদি আরবে 15 তারিখ হয়, যুক্তরাষ্ট্রে 19 তারিখ হয়, আর এক দেশে 31 তারিখ হয়, তাহলে হিজিবিজি হয়ে যাবে। এই জন্য পুরো পৃথিবীকে একটা টাইম জোনের আওতায় আনতে গ্রিনিসের সময়টাকে ধরা হয় পুরো পুরো পৃথিবীর জন্য স্ট্যান্ডার্ড টাইম। এইটাকেই বলা হয় গ্রিনিস মিন টাইম। মিন টাইম মানে হলো মধ্যবর্তী সময়, আর গ্রিনিচ মিন টাইম মানে হলো গ্রিনিচের মধ্যবর্তী সময়, যেটা সংক্ষিপ্ত রূপ লেখা হয় জিএমটি। এটা পরীক্ষায় আসছিল, জিএমটি এর পূর্ণরূপ কোনটি? উত্তর জিএমটি এর পূর্ণরূপ হলো গ্রিনিচ মিন টাইম। জিএমটি এর পূর্ণরূপ কোনটি? এটা পরীক্ষায় আসছিল, আর জিএমটি এর পূর্ণরূপ হলো গ্রিনিচ মিন টাইম। লিখছেন? এখন আসেন, এই জিএমটি এর সাথে
6 ঘন্টা যোগ করলে বাংলাদেশের টাইম পাওয়া যায়। মানেটা কি? এটা আসেন, এটা লেখা হয় বাংলাদেশের টাইম জোন কোনটি, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। প্রতি 1 ডিগ্রি, এই 0 ডিগ্রি জায়গা থেকে প্রতি 1 ডিগ্রি সামনে আগাইতে থাকলে, এরকম 1 ডিগ্রি করে আগাইতে থাকলে প্রত্যেক 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান বাড়তে থাকে 4 মিনিট করে। 1 ডিগ্রিতে 4 মিনিট। তাহলে বাংলাদেশকে পাই আমরা কত ডিগ্রিতে এসে? বাংলাদেশের মধ্যভাগ দিয়ে যাওয়ার রেখাটা হলো 90 ডিগ্রি রেখা। সেই হিসেবে 1 ডিগ্রিতে যদি 4 মিনিটের সময়ের ব্যবধান হয়, তাহলে বাংলাদেশে এসে সময়ের ব্যবধান হবে লন্ডনের এই মানমন্দিরের সময়ের সাথে 90 ডিগ্রি সমান সমান 4 গুণ 90 মিনিট বা 6 ঘন্টা। 4 নং 36, 360 মিনিট মানে হলো 6 ঘন্টা। এইটাকে বলা হয়, এই রেখাটা থেকে অর্থাৎ এই মূল মধ্যরেখা থেকে আপনি পূর্বে গেলে সময় বাড়ে, এই রেখা থেকে পূর্বে গেলে সময় যোগ হয়, এবং এই রেখা থেকে কেউ যদি পশ্চিমে রওনা দেয়, পশ্চিমে সময় মাইনাস হয়। পশ্চিমে হয় মাইনাস, পূর্বে হয় প্লাস। এখন পশ্চিমে যে মাইনাসটা হয়, সেটা কত দূর পর্যন্ত মাইনাস হয়? একেবারে যাইতেই থাকবে। কতটুকু মাইনাস হবে? প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট মাইনাস। এখন যেহেতু বাংলাদেশ প্লাসের দিকে, তো বাংলাদেশকে লেখা হবে জিএমটি +6। এইটাকে বলা হয় বাংলাদেশের টাইম জোন। পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি বাংলাদেশের টাইম জোন? উত্তর, বাংলাদেশের টাইম জোন হলো GMT+6। নিচের কোনটি বাংলাদেশের টাইম জোন? উত্তর হলো GMT+6। দেখছেন কি? আসেন নেক্সট, তাহলে বাংলাদেশের টাইম জোন কোনটি পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর হবে GMT+6। এটা হলো বাংলাদেশের টাইম জোন। আর শেষ একটা কথা হলো, এই জিপিএস নামে একটা সিস্টেম আছে পৃথিবীতে কোনো ব্যক্তি বা বস্তুকে খুঁজে পাওয়ার একটা সিস্টেম, যেটাকে বলা হয় জিপিএস। জিপিএস বলতে বোঝায় গ্লোবাল পজিশনিং সিস্টেম। যেরকম আমরা বাংলাদেশকে খুঁজে পাইলাম না, গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেরকম আমরা বাংলাদেশকে খুঁজে বের করলাম, অর্থাৎ ভৌগোলিক পরিচিতিটা জানতে পারলাম যে বাংলাদেশ কোন ডিগ্রি বা কত ডিগ্রি কোন রেখার সাথে কোথায় অবস্থিত, এরকম পৃথিবীতে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান খুঁজে বের করার পদ্ধতিটাকে বলা হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। লিখছেন? GMT+6 বা গ্লোবাল মিন টাইম +6, এটা হলো টাইম জোন। আর জিপিএস মানে হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ পৃথিবীতে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান খুঁজে বের করার পদ্ধতি। এই পর্যন্ত সবার ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা সামনের দিকে আগাই যাব। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে সি লিখে দেন। সি, সিএটি ক্যাট, সি। লেখাগুলো ভালো দেখা যাচ্ছে না। লেখা দেখা যাবে, এখানে সমস্যাটা হলো আপনাদের ওই যে আছে না, কি বলে, নেটওয়ার্কটা যদি স্ট্রং হয় তাহলে সব লেখা স্পষ্ট দেখবেন, আর নেটওয়ার্ক দুর্বল হয়ে গেলে তখন লেখা অস্পষ্ট হয়ে যায়। স্বর্ণা আক্তার, কি বলবেন আপু, বলেন। 2 জনের ক্যামেরা চালু, 3 জনের, আর কাউকে দেখা যায় না। এতজন মানুষের মধ্যে 3-4 জন মানুষ মাত্র ক্যামেরা চালু। আর মানুষজন কই আছেন? চেয়ার টেবিলে। জান্নাত আপু হাত তুলছেন, বলেন কি খেদমত করতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি খেদমত করতে পারি। আমি নিবন্ধনে আবেদন করছি। আমার যে আগে এনআইডি কার্ড ছিল ওইটার নাম্বার দিয়া। এখন আমার হাতে স্মার্ট কার্ড ছিল। ভুলে আমি ওইটা দিয়ে ই সমস্যা করছি। নেই, যা করছেন হয়ে গেছে, ওতেও হবে। এখন সমস্যা হবে না স্যার? না না, ওটাও আপনার নাম্বার। আসেন এরপরে নিবন্ধন নিয়ে আমরা আপাতত আজকে কথা ওকে। বলবো না। জিপিএস মানে হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম।
ধরেন এই পৃথিবীর মধ্যে আপনি কোনো বস্তু বা ব্যক্তিকে খুঁজবেন, এখন এই জায়গাটা কোন জায়গা আন্দাজে কেমনে বলবেন? একজনকে বলবেন ওইখানে গিয়ে খুঁজে আনো, জায়গা কেমনে চিনবেন? জায়গা চিনবেন হলো এই দিক থেকে যে রেখাটা গেছে অক্ষরেখা, এবং এই দিক থেকে যে রেখাটা আসছে দ্রাঘিমা রেখা, এই রেখা অনুযায়ী এই জায়গাটা যত ডিগ্রি কোণ সৃষ্টি করছে এইটার সাথে ওই নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখার সাথে সেই কোণের মান খুঁজে বের করে কোনো ব্যক্তি বা বস্তুকে খুঁজে পাওয়ার পদ্ধতিটাকে বলা হয় জিপিএস। অর্থাৎ সহজ কথায় অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মাধ্যমে পৃথিবীতে কোনো ব্যক্তি বা বস্তুর কৌণিক অবস্থান খুঁজে পাওয়াই গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট আসেন, বাংলাদেশের মানচিত্র আঁকেন। আবার যারা পারেন না আমারটা দেখে আঁকেন, আর যারা পারেন নিজেরা এঁকে ফেলেন। এটা হলো বাংলাদেশের মানচিত্র। মাসুম স্যার, স্যার, স্যার যদি আপত্তি না থাকে, যদি আপত্তি না থাকে তো ভালো কথা, এখানে আছে তো, একটু খাই। ওকে, আসেন। ওকে, তাহলে আসেন। বুঝলাম, বয়সে বোধ হয় এই দিকটা। ওকে, একটু পেটটা বেশি মোটা হয়ে গেছে। আঁকিয়েছেন আপনারা? দাঁড়ান, আর একটু মডিফিকেশন করার সুযোগ আছে। ওকে, এইবার আসেন, এই বাংলাদেশের আশপাশটা নিয়ে আমরা কথাবার্তা বলি। বাংলাদেশের প্রথমে লিখবেন বাংলাদেশের সর্বপূর্ব, সর্বপশ্চিম, সর্বোত্তর, সর্বদক্ষিণ, এই জায়গাগুলো নিয়ে ফার্স্ট প্রশ্ন। সর্ব উত্তরের বিন্দু কোনটি? বাংলাদেশের সর্বপশ্চিমের বিন্দু কোনটি? সর্ব পূর্বের বিন্দু কোনটি? সর্ব দক্ষিণের বিন্দু কোনটি? এই চারটা বিন্দু নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এই জায়গাটা নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই, এই জায়গাটা কেন এরকম দুর্বল দেখা যাচ্ছে। ওকে, এইবার আসেন বাংলাদেশের সর্ব উত্তরের বিন্দু। বাংলাদেশের সর্ব উত্তরের বিন্দুর নাম হলো বাংলা বান্ধা বা জায়গির জোত। বাংলা বান্ধা বা জায়গির জোত জায়গাটা হলো তেঁতুলিয়া পঞ্চগড়, অর্থাৎ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত এই জায়গাটা তেঁতুলিয়া পঞ্চগড়। পরের জায়গাটা হলো আপনার মনাকশা। বাংলাদেশের সর্বপূর্বের জায়গাটার নাম মনাকশা। জায়গাটা আছে মনাকশা, জায়গাটা হলো শিবগঞ্জ উপজেলায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার। শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মনাকশা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। সর্বপূর্বের স্থান হলো আখাইনঠং। আখাইনঠং, এই জায়গাটা হলো বান্দরবানের থানচি উপজেলা। থানচি, বান্দরবান। আখাইনঠং, থানচি, বান্দরবান। আর নিচের জায়গাটা সর্বদক্ষিণের এই জায়গাটার নাম হলো সেন্ট মার্টিন। এই জায়গাটা আছে টেকনাফ উপজেলায়, জেলা কক্সবাজার।
টেকনাফ, কক্সবাজার। এরপরে আসেন বাংলাদেশের দক্ষিণে কি আছে? বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এটা নিয়ে তো আর কিছু বলার নাই, এটা তো আপনারা জানেন। কিন্তু যেটা বলবো সেটা হলো বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী একটা নদী আছে, যার নাম হলো হারিয়াভাঙা নদী। বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? উত্তর হলো হারিয়াভাঙা নদী। এটা পরীক্ষায় প্রশ্ন আসছিল যে বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদীর নাম কি, অথবা বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত কোন নদী? উত্তর হলো হারিয়াভাঙা নদী। লিখছেন হারিয়া ভাঙা নদী। হারিয়া ভাঙা নদী, এই নদীটা আছে বাংলাদেশ ভারত সীমান্তে, এবং এই নদীটা, এটার মোহনায় একটা দ্বীপ গড়ে উঠেছে যার নাম হলো পূর্বাশা বা নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। পূর্বাশা বা নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই পূর্বাশা বা নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ যেটা, এই দ্বীপটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিরোধপূর্ণ দ্বীপ। এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছিল দুই ভাবে। একটা আসছিল পূর্বাশা দ্বীপের অপর নাম কি, আর একটা আসছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি। একটা আসছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি, আরেকটা আসছিল পূর্বাশা দ্বীপের অপর নাম কি। পূর্বাশা বা নিউমুর দ্বীপের অপর নাম হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ। পূর্বাশা দ্বীপ বা নিউমুর দ্বীপ বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত যেই নদীটা, সেটার নাম হলো নাফ নদী। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থিত নদীর নাম হলো নাফ নদী। এটা প্রশ্ন আসবে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থিত কোন নদী? উত্তর হলো নাফ নদী। লিখছেন? নেক্সট আসেন, পরের কথাবার্তা বলি। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আছে দুইটা, একটা হলো ভারত, একটা হলো মিয়ানমার। বাংলাদেশের সাথে দুইটি দেশের সাথে সীমানা অবস্থিত, একটা ভারতের সাথে, একটা মিয়ানমারের সাথে। এইখানে ভারতের সাথে এই পুরো পশ্চিম পাশটা জুড়ে, বাংলাদেশ ভারতের মধ্যে পুরো পশ্চিম পাশ জুড়ে আছে, বাংলাদেশের পুরো পশ্চিম পাশ জুড়ে আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বাংলাদেশের পুরো পশ্চিম পাশ জুড়ে আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। পুরো পশ্চিম পাশে আছে পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তরে আছে মেঘালয়,
উত্তরে আছে মেঘালয়, এবং তার এই পাশটা এইটা জুড়ে আছে আসাম রাজ্য, এবং এইখানে আছে ভারতের ত্রিপুরা রাজ্য। তাহলে দেখেন, আমরা রাজ্য পেলাম কয়টা? পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা। এইখানে ভারতের আরো একটা রাজ্য আছে যার নাম মিজোরাম। এই পাঁচটা রাজ্যের সাথে বাংলাদেশের সাথে ভারতের সাথে সীমানা। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কতটি? উত্তর 5টি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম। লিখছেন? নেক্সট আসেন। ভারতের আরো এই পাশে তিনটা রাজ্য আছে যাদের সাথে বাংলাদেশের সীমানা নেই, কিন্তু তারা আলোচিত রাজ্য। একটা হলো অরুণাচল, একটা হলো নাগাল্যান্ড, একটা হলো মণিপুর। অরুণাচল, নাগাল্যান্ড আর একটা হলো মণিপুর। এই রাজ্যগুলোর সাথে বাংলাদেশের কোনো সীমানা না থাকলেও এটা ভারতের আলোচিত রাজ্য। কারণ কি? কারণ এই পাশে ভারত যেখানে শেষ হয়েছে সেই জায়গাটা এই রাজ্যগুলো দিয়ে শেষ হয়েছে, এবং এইখানে এই 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 এইভাবে ভারত গেছে। আর নিচে এইখানে এদিকে ভারতের মূল অংশটা। তো ভারতের এই অংশের সাথে যে ওই বাকি অংশটা থাকে, ওই অংশটাকে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টা রাজ্য। এদেরকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। এরা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য, যাদেরকে বলা হয় সেভেন সিস্টার্স। এরা ভারতের মূল ভূখণ্ড থেকে স্বাধীনতা চায়, তাই এদেরকে বলা হয় সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স। তো পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত, বা নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়। তাহলে সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত হলো মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। যেগুলো নিচে দাগ দেওয়া আছে এগুলো ভারতের সাথে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী, আর যেগুলো বাংলাদেশের সাথে সীমানা নাই সেগুলো হলো ওই তিনটা: অরুণাচল, নাগাল্যান্ড এবং মণিপুর। এই তিনটা রাজ্য, এবং বাকি এই মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, আসাম, এই 4টা রাজ্য, এই 7টাকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। পরীক্ষায় প্রশ্ন এসেছিল সেভেন সিস্টার্স রাজ্যগুলি ভারতের কোন অংশে অবস্থিত? উত্তর: সেভেন সিস্টার্স রাজ্যগুলি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত 7 রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত, নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়। আরেকটা প্রশ্ন, এই সেভেন সিস্টার্স রাজ্যে যাওয়ার জন্য ভারত কিন্তু এইখানে শেষ, এই যে হলুদ কালির দাগ। তাহলে যাওয়ার জায়গা আছে শুধু এইটুকু জায়গা দিয়ে। কোন দেশের এক অংশের সাথে অপর অংশের যোগাযোগ রক্ষার জন্য যেই ভূখণ্ড বা পথ ব্যবহার করা হয় তাকে বলা হয় করিডোর। তো ভারত তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে যোগাযোগের জন্য ব্যবহার করে শিলিগুড়ি করিডোর। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। ভারত তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে যোগাযোগে ব্যবহার করে কোন করিডোর? উত্তর হলো শিলিগুড়ি করিডোর। অর্থাৎ এই করিডোর ধরে ভারত এই পাশ থেকে ওই পাশে পৌঁছাইতে পারে। এছাড়া ওই রাজ্যগুলোয় যাওয়ার আর কোনো জায়গা নাই, কারণ উপরে অন্য দেশ শুরু হইতে এখানে আছে। এইখানে আছে ভুটান, এইখানে আছে নেপাল, আর উপরে আছে চীন। দ্যাটস ওয়াই ওই পাশে যাওয়ার মতো তার জায়গা শুধু শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোরের আরেকটা নাম হলো চিকেন নেক। মুরগির যেরকম গলা চিকন থাকে, এই নেক শব্দের অর্থ ঘাড়। ভারতেরও ওই পাশও বড় এই পাশও বড়, মাঝখানে ঘাড়ের মতো চিকন একটা অংশ, যে গলা চেপে ধরলেই এই অংশটা স্বাধীন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, এরকম একটা বিপজ্জনক অঞ্চল।
লিখছেন? ওকে, নেক্সট আসেন। নেক্সট কথাটা হলো, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য আছে কয়টা? উত্তর হলো, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য সংখ্যা 2টি। এইখানে একটা আছে, এইখান থেকে শুরু, সেটার নাম হলো চীন প্রদেশ, মিয়ানমারের চীন প্রদেশ। আর এইখানে সীমানা আছে আরেকটা প্রদেশের, যার নাম হলো রাখাইন প্রদেশ। এই রাখাইন থেকেই রোহিঙ্গারা আসছে। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী ব্রাইটনেস আছে, ঝামেলা আছে, ব্রাইটনেস ঝামেলা আছে, ক্যামেরায় ক্যামেরায় ঝামেলা আছে, ব্রাইটনেস বেশি আছে, কমাইতে হবে কন্ট্রাস্ট বা ব্রাইটনেস। তাহলে এইটা দেখেন, উত্তর কি, যে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী বাংলাদেশের রাজ্য, মানে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য আছে কয়টা? উত্তর হলো 2টা। কি কি? একটা হলো চীন প্রদেশ, একটা হলো রাখাইন প্রদেশ। আর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতগুলো? উত্তর, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য আছে যাইয়া 5টা: পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এর মধ্যে আবার পশ্চিমবঙ্গ কিন্তু আরেকটু বাড়বে, পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত না। ওকে, পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত না। এইবার আসেন, আরেকটা প্রশ্ন এখান থেকে আসবে, সেটা হলো বাংলাদেশের কোন জেলার সাথে দুই দেশেরই সীমানা আছে? অর্থাৎ বাংলাদেশের কোন জেলার সাথে ভারতেরও সীমানা আছে, আবার মিয়ানমারেরও সীমানা আছে? একমাত্র জেলা যার সাথে ভারত মিয়ানমার দুই দেশেরই সীমানা আছে, সেই জেলাটার নাম হলো রাঙামাটি। আরো বাড়বে, রাঙামাটি জেলা। রাঙামাটি জেলার সাথে সীমানা আছে দুই দেশেরই। লেখেন, রাঙামাটি জেলার সাথে দুই দেশের সাথে সীমানা আছে, এইখানে অবস্থিত এই রাঙামাটি জেলা। এর এতটুকু অংশ পড়ছে মিয়ানমারের সীমানায়, আর পুরো অংশটুকু ভারতের ওই মিজোরামের মধ্যে পড়ছে। এই জেলাটার সীমানা আছে দুই দেশের সাথে, দুই দেশের সাথে সীমানা আছে রাঙামাটি জেলার। এরপরে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তাহলে কারা কারা, এটা একটু লেখেন। সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী জেলা বলতে বোঝায় যে এই জেলার পরে বাংলাদেশ শেষ, অন্য দেশ শুরু, সেই জেলাটাকে বলা হয় সীমান্তবর্তী জেলা। লিখবেন হলো, বাংলাদেশের সাথে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা আছে 30টি। 30টা জেলা এমন আছে যেগুলো শেষ হইলে ভারত শুরু হয়, এরকম জেলা আছে 30টি। এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা আছে 3টি। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা আছে 3টি। আর যদি বলে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি, উত্তর হলো 32টি। যদি বলে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি, উত্তর হলো মোট সীমান্তবর্তী জেলা 32টি। দেখছেন? নেক্সট আসেন, কোন বিভাগের সাথে, বাংলাদেশের কোন বিভাগের সাথে কোনো দেশের কোনো সীমানা নেই? উত্তর হলো ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে কোনো দেশের কোনো সীমানা নেই। ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে কোনো দেশের কোনো সীমানা নেই। ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে কোনো দেশের কোনো সীমানা নাই। একই হয়েছে, বেশি হয়ে গেছে, লাইট একেবারে বেশি হয়ে গেছে। বরিশাল এবং ঢাকা এই দুই বিভাগের সাথে কোনো দেশের কোনো সীমানা নেই। কই টুম্পা আপু হাত তুললেন বোধহয়, আবার চলে গেছেন। আসমা আক্তার বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার সীমান্তবর্তী জেলা ভারত 30টি এবং মিয়ানমার 3টি বললেন, তো মোট 32টি, মানে এটা বুঝলাম না। রাঙামাটি জেলা, এটা যখন আমরা মিয়ানমার গুনছি, এখানে আছে কক্সবাজার, পরেরটার নাম হলো বান্দরবন, পরেরটার নাম রাঙামাটি। এরপরে আবার যখন ভারতেরটা গুনবো, তখনই আবার গুনবো রাঙামাটি, খাগড়াছড়ি, এরপরে চট্টগ্রাম, এরপরে ফেনী, এরপরে কুমিল্লা, এরপরে ব্রাহ্মণবাড়িয়া।
দেখেন এইখানের শুরুটাও রাঙামাটি দিয়ে, আর এই পাশের শুরুটাও ওই রাঙামাটি দুইটা দিয়ে। তার জন্য একটা হয়ে গেছে, একটা দুইটা কম একটা হয়ে গেছে, নাকি? হ্যাঁ। আর স্যার যে রাঙামাটির দুইটি সীমানা বলছেন, ওই দুইটা মানে দুইটা সীমানা যে কি কি বলছেন, ওই দুইটা আমি তখন মানে খেয়াল রাঙামাটির করতে সাথে ভারতের সাথেও সীমানা আছে, আবার মায়ানমারের সাথেও সীমানা আছে। টুম্পাপু হ্যান্ড রেইজ করেন, তাহলে আনমিউট করা যাবে, খুঁজে পাওয়া যাবে না আদারওয়াইজ। বলেন, কি প্রশ্ন আছে বলেন। হ্যাঁ স্যার, ওই আসমা আপু যে প্রশ্ন করেছিল স্যার, আমার একই প্রশ্ন ছিল, ওহ, তাই আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আসেন এরপরে, এটা গেল সীমান্তবর্তী জেলা। এইবার আসেন বাংলাদেশের মোট জেলা কয়টি, প্রশাসনিক কাঠামো। নামাজের ব্রেক কি আমরা এখনই নিব, আসরের নামাজের? আসরের নামাজের ব্রেক কি এখনই নিলে ভালো হয়, এখন নিলে নাকি আর একটু পরে? নামাজের সময় দেন, 2-4 জন লিখছেন আপনারা, নামাজের সময় দেন এখনই। জি স্যার, বাকিরা কি বলেন? দ্রুত বলতে হবে, সময় নষ্ট করা যাবে না, এটার জন্য ভোট দেওয়ার সময় নেই তো। দ্রুত বলবেন, তাহলে এখন থেকে জি আমরা চারটা, জি স্যার, এখন এখন থেকে দিন স্যার, এখন থেকে এখন দিন। 4টা 10 মিনিট পর্যন্ত আসরের নামাজের বিরতি, ঠিক 4টা 10 মিনিটে আমরা আবার ফিরছি। যারা নামাজ পড়বেন পড়ে আসেন, পড়বেন না অন্য কাজ করে আসেন, চাটা খেয়ে আসতে পারেন, ফ্রেশ হয়ে আসতে পারেন। 4টা 10 মিনিটে আমরা আবার ফিরছি। এত সরে যাক না, এটা একজন কন্ট্রাক্টর কি গল্প চলতেছে আপনাদের? গল্প শুনতেছি বসে বসে, লোকজনের গল্প, মেলা গল্প করেছেন। আসেন এবার পড়াশোনা শুরু করেন। যেখানে ছিলাম আবার সেখানে ফিরে আসি, যারা ছিলেন তারা ফিরে আসেন। 5টা 10 মিনিটে ক্লাস শুরু লেখেন, 4টে 10 না? ওকে, নেক্সট আসেন, এরপর কথাবার্তা আমরা যেটা বলছিলাম সেটা শেষ। পরের কথাবার্তা হলো বাংলাদেশের সীমারেখা। টুক করে লিখে ফেলেন সীমারেখার দৈর্ঘ্য। ধরেন হঠাৎ করে আজকের আপনার মনে হলো যে ঘর বাড়ি আর ভাল লাগে না, ঘর ছেড়ে চলে যাবেন, তখন রওনা দিলেন এই জগৎ সংসার ভাল লাগে না বলে। রওনা দিয়ে আপনার বাড়ি ঠাকুরগাঁও, এখান থেকে গেলেন 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 একেবারে সিলেট, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম সব ঘুরে বুঝলেন লাভ নাই, আবার ঘরে আসলেন। তো যতখানি জায়গা আপনি অতিক্রম করবেন, এই পুরো জায়গাটাকে বলা হবে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য। এইটা মোট 3-4টা ভাগে বিভক্ত। এই অংশটা হলো বাংলাদেশের সমুদ্র সীমা বা জলসীমার দৈর্ঘ্য। এরপরের সীমাটা হলো স্থল সীমা, ওই পুরো বাকিটা। সেই এটা গেল স্থল সীমা, একটা গেল জল সীমা। এরপরে বাংলাদেশের স্থল সীমাটা আবার 2 ভাগে বিভক্ত। এক ভাগের সাথে সীমারেখা আছে মায়ানমারের সাথে, আর বাকি অংশটা ভারতের সাথে সীমারেখার দৈর্ঘ্য। এইটা পরীক্ষায় আসে। তো সীমারেখার দৈর্ঘ্যটা লেখেন। মোট সীমারেখার দৈর্ঘ্য হলো 4টা, একটা হলো মোট, একটা হলো স্থল সীমার দৈর্ঘ্য, একটা হলো বাংলাদেশের জলসীমার দৈর্ঘ্য, একটা হলো বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য, একটা হলো বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমারেখার দৈর্ঘ্য। এবং মোট সীমারেখার দৈর্ঘ্য একটা হলো বিজিবির মতে, আর একটা হলো ভূগোল বইয়ের মতে, নবম দশম শ্রেণীর ভূগোল বই এরা বলছে আর একটা। এখন আসেন কে কোনটা বলছে, একটা টেবিল আঁকেন। এইবার আসেন এগুলা নিয়ে একটু কথাবার্তা বলি। মোট সীমারেখার দৈর্ঘ্য বিজিবির মতে 5138 কিলোমিটার, আর ভূগোল বইয়ে দেওয়া আছে 4711 কিলোমিটার। স্থল সীমার দৈর্ঘ্য এদের মতে, বিজিবির মতে 4427 কিলোমিটার, এদের মতে ভূগোল বইয়ের মতে 3995 কিলোমিটার। এদের মতে জলসীমার দৈর্ঘ্য 711 কিলোমিটার, আর ভূগোল বইয়ের মতে 716 কিলোমিটার। এদের মতে, বিজিবির মতে সীমারেখার দৈর্ঘ্য ভারতের সাথে 4156 কিলোমিটার, এবং ভূগোল বইয়ের মতে আছে হলো সীমারেখার দৈর্ঘ্য 3715 কিলোমিটার। এটা হলো ভারতের সাথে। আর একটা আছে আমাদের মিয়ানমারের সাথে সীমারেখার দৈর্ঘ্য, এদের মতে 271 কিলোমিটার, আর এদের মতে 280
কিলোমিটার। এবার আসেন বাংলাদেশের মোট আয়তন সম্পর্কে পরীক্ষার প্রশ্ন আসে। বাংলাদেশের মোট আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার, অথবা 56,977 বর্গ মাইল। 56,977 বর্গ মাইল, অথবা 1,47,570 বর্গ কিলোমিটার। 5টা 10-এ ক্লাস শুরু হবে আবার নামাজের পর। 5টা 10-এ না 4টা 10-এ? ওই জায়গা কি লেখা? ওকে, ক্লিয়ার। নেক্সট আসেন, পরেরটা যেটা লিখবেন সেটা হলো বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য এবং সমুদ্র সীমার আয়তন। এই দিকে নিচের দিকে এটা হলো বাংলাদেশের সমুদ্র সীমা। হ্যাঁ, সমুদ্রের মধ্যে এইটুকু ভাগ বাংলাদেশ চায়, ভারত আবার বলে এইটুকু আমার, মিয়ানমার বলে এই পাশের এইটুকু আমার। তো ফলে এটা নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে, বাংলাদেশ এবং ভারতের সাথে। এর ফলে 2009 সালে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ মামলা করে। 9 সালেই 2টা মামলা করে, একটা করে ভারতের বিপক্ষে, একটা করে মিয়ানমারের বিপক্ষে। এবং এই সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মামলা ভারতের বিপক্ষে কোন আদালতে করেছিল, এইটা পরীক্ষায় প্রশ্ন এসেছে। আবার আসতে পারে যে মিয়ানমারের বিপক্ষে কোন আদালতে মামলা করেছিল। তো লেখেন, ভারতের বিপক্ষে মামলা, এই মামলাটা করছিল পিসিএ বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এই আদালতে। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা স্থায়ী সালিসি আদালত। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা স্থায়ী সালিসি আদালত, এই আদালতে মামলা করছিল। এবং এই আদালতে করা মামলা, এটা সম্পর্কে আরেকটু লিখবেন যে এই মামলাটা যে আদালতে করে, এই আদালতের সদর দপ্তর হলো হেগ, নেদারল্যান্ড। এইখানে হলো এই আদালতের সদর দপ্তর। এবং এই আদালতের রায় হয় 7 জুলাই 2014। আদালত রায় দেয় বাংলাদেশের পক্ষে। ফলে বাংলাদেশ পায় 19,467 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা। দ্বিতীয় মামলাটা বাংলাদেশ করে হলো মিয়ানমারের বিপক্ষে, এবং মিয়ানমারের বিপক্ষে যেই মামলাটা করে, সেই মামলাটা করে হলো আপনার ICLOS, ইটলস, এই আদালতে। ইটলস মানে হলো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ দি সি। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ দি সি। এবং এই আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ সমুদ্র সীমা কতটুকু পায়, তার আগে একটা জিনিস লেখেন। এই আদালতের সদর দপ্তর হলো জার্মানির হামবুর্গ। হামবুর্গ, জার্মানি। এইখানে আছে ইটলসের সদর দপ্তর। এবং এই আদালতের রায়ে বাংলাদেশ, রায়টা হয় 14ই মার্চ 2012। এবং এই আদালতের রায়ে বাংলাদেশ পায় 1,11,631 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা। ক্লিয়ার হলে বলেন, তাহলে আবার সামনে আগাই। যারা হ্যান্ড রেজ করছেন প্রশ্ন করতে পারেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার সমুদ্র সীমাগুলো কি কেন মুখস্থ মানে মনে রাখার কোন টেকনিক আছে স্যার? কোনটা? ওই এপাশে সমুদ্র সীমা মানে আমরা ইয়াগুলা এইগুলা কত, এগুলা না না এপাশেরটা এটা মানচিত্রের এপাশেরটা, এইটা মানচিত্রের এপাশে স্যার। সমুদ্র সীমা কেন? এটা তো সীমানা রেখার দৈর্ঘ্য। ও সীমানা রেখা এগুলা মানে মানে মনে রাখার কি কোনো টেকনিক আছে? এগুলো তো ভুলে যায় স্যার। ভুলে যান, আবার পড়েন।
তাহলে মনে থাকবে। ভুলে যাবেন আবার পড়বেন, আবার ভুলে যাবেন আবার পড়বেন, আবার ভুলে যাবেন আবার পড়বেন, তাহলেই মনে থাকবে। এগুলো স্যার, আর এগুলো এটার ক্ষেত্রে একটু ব্যাপার, এই যে ধরেন 1947 সালে দুইটা দেশে বিভক্ত হয় ভারত। একটা ভারত ভেঙে দুইটা দেশ হয়, ভারত এবং পাকিস্তান। এবং তারপরে 71 সালে আবার সেই পাকিস্তান ভেঙে দুইটা রাষ্ট্র হয়, একটা হয় পূর্ব পাকিস্তান, একটা হয় পশ্চিম পাকিস্তান, তাই না? এই পূর্ব পাকিস্তান 71 সালে এটা ভেঙে ওইখান থেকে বেরিয়ে আসে একটা রাষ্ট্র যার নাম বাংলাদেশ। এইভাবে মনে রাখলে এখন আপনি সংখ্যাটা দেখেন চোখ বন্ধ করে, 47, 71, 1, 4711। আবার যদি বলি এই সংখ্যাটা 1971 সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর দেওয়া 6 দফা খুব কার্যকরী ছিল। এই 6 দফা আন্দোলনের কারণেই 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা আসতে পেরেছি। তাহলে আপনি পারেন না এটা মনে রাখতে ইজিলি? আবার যদি বলি এই 716, এই সংখ্যাটা এখানে আছে এক কম, অর্থাৎ 715, সাথে আছে তিনটা দেশের গল্প শুনলাম এতক্ষণ, সেই তিন সংখ্যাটা 3715। এটা হলো বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য। তিনটা দেশ না, ভারত ভেঙে হয়েছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, ওই তিন সংখ্যাটা লিখছি, এবং 715 মনে রাখা যায় এইভাবে। এইভাবে মনে রাখা যায় কি? দেখেন, আপনারা দেখে নিন। নেক্সট আসেন, পরেরটা বলি। বাংলাদেশের জলসীমা, তাহলে বাংলাদেশের সমুদ্র সীমার মোট আয়তন এখন কত? মোট আয়তন বর্তমানে বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন, এটা লেখেন, সমুদ্র সীমার মোট আয়তন 1,18,831 বর্গ কিলোমিটার। 1,18,831 বর্গ কিলোমিটার, এটা হলো বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন। ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে সামনে যাই। এরপর আসেন বাংলাদেশের সমুদ্র সীমার আরেকটা মাপ আছে, এরকম সামনে গেলে সমুদ্র সীমা যদি সামনে যায়, অর্থাৎ এইখানে সাগরের দিকে কোনটা কতটুকু থাকবে, রাজনৈতিক সীমা কত, ভৌগোলিক সীমা কত, ইত্যাদি ইত্যাদি, এই ভাগটা পরীক্ষায় প্রশ্ন আসে বেশি। প্রথম ভাগটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। বেজলাইন থেকে মাপ শুরু করে, বেজলাইন মানে ভাটার সময় যেখানে পানি নামে, ওইখান থেকে মাপ শুরু করে প্রথম 12 নটিক্যাল মাইল জায়গাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। ইংরেজিতে বলা হয় টেরিটোরিয়াল সি। এটা ইংরেজিতেই আসছিল নামটা, রাজনৈতিক সমুদ্র সীমা। ইংরেজিতে বলা হয় টেরিটোরিয়াল সি, টেরিটোরিয়াল সি। আর এই টেরিটোরিয়াল সি বলতে বোঝায়, টেরিটোরিয়াল সি বলতে বোঝায় রাজনৈতিক সমুদ্র সীমা। এখানে একটা কথা লিখে রাখবেন, 1 নটিক্যাল মাইল সমান সমান 1.853 কিলোমিটার। 1 নটিক্যাল মাইলে হয় 1.853 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল হয় 1.853 কিলোমিটার। এবং এরপরে আসে বাংলাদেশের সমুদ্র সীমার দ্বিতীয় অংশ, যার নাম অর্থনৈতিক সমুদ্র সীমা। বেজলাইন থেকে প্রথম 200 মাইলকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা, এবং এইটার ইংরেজি হলো 200 নটিক্যাল মাইলকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা, যার ইংরেজি হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এরপরে বাংলাদেশের সমুদ্র সীমার সর্বশেষ অংশ, যাকে বলা হয় মহীসোপান।
বেজলাইন থেকে ধরে প্রথম 350 নটিক্যাল মাইল জায়গাকে বলা হয় মহীসোপান। মহীসোপান জিনিসটা কি? যেখানে সাগরের মহীঢাল শুরু হয়েছে। মহীঢাল মানে যেখানে সাগর খাড়া নিচের দিকে নেমে গেছে, একেবারে খাড়া ঢাল শুরু, এই জায়গা পর্যন্ত অংশকে বলা হয় মহীঢাল। এর আগ পর্যন্ত জায়গাকে বলা হয় মহীসোপান। এবং বাংলাদেশের ক্ষেত্রে এই মহীসোপান আছে, বাংলাদেশের ক্ষেত্রে এই মহীসোপান আছে 350 নটিক্যাল মাইল। এবং এই মহীসোপানের ইংরেজি হলো কন্টিনেন্টাল শেলফ। কন্টিনেন্টাল, এইটুকু ক্লিয়ার হলে বলেন। এবং পরীক্ষায় যদি আসে বাংলাদেশের মহীসোপান কত, বাংলাদেশের ক্ষেত্রে এই ঢালটা আরো পরে শুরু হয়, অর্থাৎ 4 নটিক্যাল মাইল পরে। এই জন্য যদি আসে বাংলাদেশের মহীসোপান কত, তাহলে উত্তর হবে বাংলাদেশের মহীসোপান 354 নটিক্যাল মাইল। আন্তর্জাতিক আইন অনুযায়ী মহীসোপান হয় 350, বাট বাংলাদেশ একটু বেশি পাইছে, 354 নটিক্যাল মাইল। ওইটা হলো আন্তর্জাতিক আইন অনুযায়ী আগে যেগুলো লিখলাম। এবং এই আইনটা হলো আন্তর্জাতিক সমুদ্র সীমা আইন, যে আন্তর্জাতিক সমুদ্র সীমা আইনটা পাশ হয় 1982 সালে। এটা একটা বিশেষ পরীক্ষা আসছিল যে আন্তর্জাতিক সমুদ্র সীমা আইন পাশ হয় কত সালে, উত্তর 1982 সালে। আন্তর্জাতিক সমুদ্র সীমা আইন পাশ হয় কত সালে, উত্তর 1982 সালে। মহীঢাল মানে যেখানে সাগর খাড়া নিচে ঢাল নেমে গেছে। এর আগে সাগরটা আস্তে আস্তে ঢাল হয়েছে, এক জায়গায় এসে খাড়া নিচে নেমে গেছে। ওকে, আসেন তাহলে এর পরেরটায় চলে যাই। এইটুকু ক্লিয়ার হলে, ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে সামনে যাই। যাওয়ার আগে আরেকটা জিনিস লিখে রাখেন, সেটা হলো বাংলাদেশের ছিটমহল। ছিটমহল বলা হয় কাকে? কোন দেশের বিচ্ছিন্ন ভূখণ্ড যেটা ওই দেশের মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত না, ওই ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, এরকম বিচ্ছিন্ন ভূখণ্ড যেখানে যাওয়ার কোনো রাস্তা নাই, তাকে বলা হয় ছিটমহল। যেটা এই দেশের মধ্যেও না, আবার অন্য কোনো দেশের মধ্যেও পড়ে নাই, এরকম বিচ্ছিন্ন ভূখণ্ড। এরকম বিচ্ছিন্ন ভূখণ্ড বা ছিটমহল ছিল বাংলাদেশ ভারতের মধ্যে 162টি। যেই ছিটমহল বিনিময় চুক্তি বিনিময় চুক্তি কার্যকর হয় 1 আগস্ট 2015। ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় 1 আগস্ট 2015। ফলে ভারত পায় 51টি ছিটমহল, বাংলাদেশ পায় 111টি ছিটমহল। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে অমীমাংসিত মোট 162টি ছিটমহল বিনিময় কার্যকর হয় এই দিন। ক্লিয়ার হলে সি লিখবেন, তাহলে আমরা সামনে চলে যাব।
ওকে, নেক্সট আসেন, পরেরটায় চলে যাচ্ছি। পরের টপিকটা হলো বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে বোঝায় ভূমির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে যেই ভাগে বিভক্ত করা যায় তাকে বলা হয় বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূমির বৈশিষ্ট্য মানে কি? কোথাও পাহাড়, কোথাও উঁচু নিচু মাটি, আবার কোথাও সমতল ভূমি। এই যে বিভক্তিটা, এটাকে বলা হয় ভূপ্রকৃতি বা ভূমির প্রকৃতি বা বৈশিষ্ট্য। ভূপ্রকৃতি বা ভূমির প্রকৃতি বা বৈশিষ্ট্য। ভূমির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ভাগ করা যায় কয় ভাগে? সমগ্র বাংলাদেশকে ভাগ করা যায় ভূমির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। লেখেন, বাংলাদেশের ভূ প্রকৃতি, ভূমির প্রকৃতি বা মাটির প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কোথাও আছে ধরেন এরকম পাহাড়ি ভূমিরূপ, ওকে, কোথাও আছে এরকম উঁচু নিচু মাটি, যেমন আপনাদের উত্তরবঙ্গে এখানে এরকম উঁচু নিচু মাটি আছে, এগুলো পাহাড় না, জাস্ট উঁচু নিচু মাটি। আর একটা ভূমি হলো প্লেন, একেবারে সমতল ভাবে এরকম সাগরের দিকে নেমে গেছে, ঢালু সমতল ভূমি। এই 3টা ভূমিরূপ আছে বাংলাদেশে। একটার নাম হলো টারশিয়ারি যুগের পাহাড়। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। 2 নম্বরে হলো প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চল। প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চল। তো এখন টারশিয়ারি যুগের পাহাড় কি? এটা হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমিরূপ। এই পাহাড়ি ভূমিরূপ, এটা হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ভূমিরূপ, এবং এই ভূমিরূপটা আছে বাংলাদেশের 12% ভূমিতে। এবং এই পাহাড়গুলো হলো ভঙ্গিল শ্রেণীর পাহাড়, এবং এই পাহাড়গুলোর সাথে মিল আছে আরাকানের ইয়োমা পর্বতমালার। আরাকানের ইয়োমা পর্বতমালার সাথে এই পাহাড়গুলোর মিল আছে। এবং এই পাহাড়গুলোর 2টা অংশে বিভক্ত বাংলাদেশের। একটা অংশ হলো এই অংশের পাহাড়, যেটাকে আমরা বলি উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। আর একটা অংশ হলো এই অংশের পাহাড়, যাকে আমরা বলি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। একটা হলো উত্তর পূর্বাঞ্চল, একটা হলো দক্ষিণ পূর্বাঞ্চল, অর্থাৎ 2টাই পূর্ব দিকে, কিন্তু একটা উপরে মানে উত্তর পূর্বে, আর একটা হলো নিচে অর্থাৎ দক্ষিণ পূর্বে। তো উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো ক, উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, খ, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। তাহলে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় আছে কোথায়? এটা আছে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে। ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে আছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। আর দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় আছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। নেক্সট আসেন, যেটা লিখবেন, উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা, গড় উচ্চতা 244 মিটার, অর্থাৎ এইখানের পাহাড়গুলো অপেক্ষাকৃত ছোট। আর দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার, অর্থাৎ এই দিকের পাহাড়গুলো অপেক্ষাকৃত বড়। এবং এইখানের সবচেয়ে উঁচু পাহাড় উত্তর পূর্বাঞ্চলে, এটা হলো গারো পাহাড়। এবং এই গারো পাহাড় আছে হলো ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহ জেলায় আছে গারো পাহাড়। আর দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হলো বিজয় বা তাজিংডং। আর এই বিজয় বা তাজিংডং এইটা আছে হলো আপনার বান্দরবনে, বান্দরবান। এবং এইটার উচ্চতা হলো 1231 মিটার। এটা বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ বিজয় বা তাজিংডং।
ওকে, নেক্সট আসেন, প্লাইস্টোসিন যুগের সোপান। এই সোপান শব্দের অর্থ সিঁড়ি। সিঁড়ি মানে কি? সিঁড়ির মতো উঁচু নিচু ভূমি, এটাকে বলা হয় সোপান। এটা আবার তিন ভাগে বিভক্ত। ক, এখানে আছে বরেন্দ্র ভূমি। খ, এইখানে আছে মধুপুর ও ভাওয়ালের গড়। মধুপুর ও ভাওয়ালের গড়। গ, এখানে আছে কুমিল্লার লালমাই পাহাড় অঞ্চল। এই তিনটা ভাগে বিভক্ত কুমিল্লার লালমাই পাহাড় অঞ্চল। এই তিনটা ভাগে বিভক্ত হলো বাংলাদেশের দ্বিতীয় ভূমিরূপটা, প্লাইস্টোসিন যুগের সোপান, অর্থাৎ টারশিয়ারি যুগে গড়ে ওঠা পাহাড়ের পরে এই ভূমিরূপটা গড়ে উঠছিল। বরেন্দ্র ভূমি আছে বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর অঞ্চলে। আর একটা কথা, সেটা হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা হলো দিনাজপুর। এই জেলাটা সমুদ্র সমতল থেকে 37.50 মিটার, 37.50 মিটার উঁচুতে অবস্থিত। সমুদ্র সমতল থেকে দিনাজপুর জেলা 37.50 মিটার উঁচুতে। এটা হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা। যারা আজকে ক্লাস থেকে চলে গেছেন, এই ক্লাস যারা রেকর্ড দেখবেন, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ, ক্লাস থেকে যখনই বের হবেন অবশ্যই কমেন্টে লিখে রেখে যাবেন যে আমার এই কাজ আছে, বা এই জন্য যাইতে হইতেছে, বা আমি এই জন্য লিভ নিচ্ছি, পরে রেকর্ড দেখবো, বা পরে আবার আসবো বা আসবো না, বা আমি ক্লাস থেকে লিভ নিতে চাচ্ছি। এটা তো ক্লাস, আপনার ভালো লাগলো না আপনি কেটে বের হয়ে গেলেন, এরকম তো আর ক্লাস হইতে পারে না, তাই না? ক্লাস তো আপনি এটা ক্লাস করতেছেন। বলেন। স্যার, ফ্লাইট সোপান যুগের পাহাড় সমূহ মানচিত্রের মধ্যে একটু দেখে দিন স্যার। কেন, ওই যে দুই দেখানোই নম্বর, তো আছে, পাহাড় তো ওই তো মানচিত্রে দেখানো, ওই যে। 2 নম্বরটা স্যার, 2 নম্বরটা ফ্লাইট সোপান যুগের সোপান সমূহ। ও সোপান, সোপান জি জি জি। অঞ্চল আছে আপনার এইখানে বরেন্দ্র ভূমি, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এই অঞ্চলে আছে বরেন্দ্র ভূমি। আর এইখানে আছে মধুপুর গড়, এইখানে আছে ঢাকার গাজীপুরে ভাওয়ালের গড়। ময়মনসিংহ, টাঙ্গাইল, এইখানে আছে মধুপুর গড়। ভাওয়ালের গড় আছে ঢাকার গাজীপুর। কুমিল্লায় আছে লালমাই পাহাড়। এই তিনটা ভাগে বিভক্ত এই অঞ্চলগুলো। তো তিনটা ভাগের প্রথম ভাগটা আমরা লিখলাম, বরেন্দ্র ভূমি, বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা। আর এই সোপান অঞ্চল আছে বাংলাদেশের 8% ভূমিরূপে এই অঞ্চলটা অবস্থিত। দ্বিতীয়টা হলো মধুপুর ও ভাওয়ালের গড়। এর মধ্যে প্রথমটা মধুপুর গড় আছে কোথায়? মধুপুর গড় আছে ময়মনসিংহ, ময়মনসিংহ ও টাঙ্গাইল। এটা আছে মধুপুর গড়। ওকে। আর ভাওয়ালের গড় আছে আপনার গাজীপুর জেলায়। ভাওয়ালের গড় আছে গাজীপুর জেলায়। এদেরকে বলা হয় প্লাইস্টোসিন যুগের সোপান বা চত্বর ভূমি। 3 নম্বর কুমিল্লার লালমাই পাহাড়। এটা তো কুমিল্লায় আছে, বোঝাই যায়। জাস্ট এটা সম্পর্কে লিখবেন, স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এই পাহাড়গুলোকে স্থানীয় লোকজন বলে টিলা, তাই এটা স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। গেল এটা। এরপরে সর্বশেষ ভূমিরূপ। এছাড়া এই দুইটা ভূমিরূপ ছাড়া বাংলাদেশের যত ভূখণ্ড আছে সব এই ভূখণ্ডের অন্তর্ভুক্ত, অর্থাৎ সর্বশেষ ভূমিরূপটার নাম হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। 3 নম্বর ভূমিরূপ, এটাকে বলা হয় সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি এইটা আছে বাংলাদেশের 80% এলাকা জুড়ে, এবং এইটার আয়তন হলো 1,24,266 বর্গ কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের মোট আয়তনের এত অংশ জুড়ে অবস্থিত সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এবং এই প্লাবন সমভূমি বলতে বোঝায় যেই ভূমিরূপটা জোয়ার ভাটার পানি এসে এসে সেই পানি এবং পলি মাটি জমে জমে সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হয় সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
ক্লিয়ার? এইটুক লিখছেন? এটুক লেখা হলে ওকে লিখে দেন, সি লিখে দেন, তাহলে সামনে যাই। আর বিথি আপু কি বলবেন বলেন, ইরশাদ আপু কি স্যার বলতে ওই যে চাচ্ছেন বলেন। কাশিয়ারি যুগে যে আপনি আরাকানের ইয়মা লেখছেন, এটা কি জন্য স্যার? ওটা আমি শুনতে পাইনি তখন। আরাকানের ইয়োমা পর্বতমালা, যেটা ওই পর্বতমালারই একটা অংশ আমাদের এই পর্বতমালা। আর স্যার সেটাতে আসসালামু মিয়ানমার পড়বে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে মহীসোপানটা কি, এটা আমি বুঝি নাই। মহি সোপান বলা হয় সিঁড়ি। সিঁড়ি, সোপান মানে শব্দের অর্থ সিঁড়ি। সিঁড়ির মতো এরকম ধাপে ধাপে আস্তে আস্তে নিচে নামছে সাগরের যে অংশটা, এটাকে বলে মহি সোপান। আর মহিঢাল বলে যেখানে গিয়ে সাগরের খাড়া ঢাল, নিচের দিকে সাগর নেমে গেছে, এটাকে বলে মহিঢাল। তো প্রথম 350 নটিক্যাল মাইল অংশ এরকম সোপান বা সিঁড়ির মতো আস্তে আস্তে নামছে, এরপরে সোজা সাগর খাড়া নিচে নেমে গেছে। এই জি হলো। স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসেন এরপরের যে কথাটা সেটা লিখবো আমরা হলো বাংলাদেশের ভূপ্রকৃতির পরে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু লেখেন। আবহাওয়া। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া বলা হয় কোন স্থানের তাপ, এটা কিন্তু পরীক্ষা আসছিল, কোন স্থানের আবহাওয়ার উপাদান নিচের কোনটি, এরকম একটা প্রশ্ন আসছিল। কোন স্থানের তাপচাপ, সত্য প্রবাহ, সত্য প্রবাহ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, সমুদ্র স্রোত, বৃষ্টিপাত, সমুদ্র স্রোত, সমুদ্র স্রোত ইত্যাদির দৈনন্দিন অবস্থা, ইত্যাদির দৈনন্দিন অবস্থাকে বলা হয় আবহাওয়া। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া বলে কোন স্থানের তাপচাপ, শৈত্যপ্রবাহ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদির দৈনন্দিন অবস্থাকে। এবং এই তাপচাপ, শৈত্যপ্রবাহ, বায়ু প্রবাহ ইত্যাদির 30 থেকে 40 বছরের গড়কে, 30 থেকে 40 বছরের গড়, এটাকে বলা হয় আবার জলবায়ু। 30 থেকে 40 বছরের গড়কে বলা হয় জলবায়ু। জলবায়ু। আশা করি আবহাওয়া এবং জলবায়ু বিষয়টা বুঝতে পারছেন। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি আবহাওয়ার উপাদান, অথবা নিচের কোনটি আবহাওয়ার উপাদান নয়। আরেকটা প্রশ্ন অলরেডি এসে গেছে 2022 সালে, সেটা হলো জলবায়ু আবহাওয়ার কত বছরের গড়কে বলা হয়। এইখানে দুইটা জিনিস লিখবেন। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ, মানে না খুব বেশি শীত, আবার না খুব বেশি উষ্ণ বা গরম, এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ। আর বাংলাদেশের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মানে ওই যে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, এই ক্রান্তীয় অঞ্চল বলে ওই অঞ্চলে যে দেশগুলো আছে, এই ক্রান্তীয় অঞ্চলে হওয়ায় বাংলাদেশের আবহাওয়াটা ক্রান্তীয়, ওই জলবায়ুটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, অর্থাৎ ওই মৌসুমী জলবায়ুর প্রভাব এইখানে আছে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আর আবহাওয়াটা হলো নাতিশীতোষ্ণ আবহাওয়া। এরপরে লিখবেন বাংলাদেশের উষ্ণতম এবং শীতলতম, এই দুইটা নিয়ে কথা। উষ্ণতম এবং শীতলতম সম্পর্কে লিখবেন, একটা হলো স্থান, একটা হলো মাস। বাংলাদেশের উষ্ণতম স্থান হলো উষ্ণতম স্থান হলো উষ্ণতম স্থান হলো লালপুর, নাটোর। লালপুর, নাটোর। এবং শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল, মৌলভীবাজার। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, মৌলভীবাজার। এবং উষ্ণতম মাস হলো এপ্রিল মাস, এবং শীতলতম মাস হলো জানুয়ারি মাস।
এবং লিখতে হবে যেটা, সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের গড় বৃষ্টিপাত হয় 203 সেন্টিমিটার। এক বছরে গড়ে বৃষ্টিপাত হয় 203 সেন্টিমিটার। এবং বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? তো সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালখান, সিলেট। এইখানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লালপুর, নাটোর। লালপুর, নাটোর। আর একটা কথা লিখে রাখবেন, সেটা হলো বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় কখন? উত্তর, বাংলাদেশে কালবৈশাখীর ঝড় হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। কাল বৈশাখী ঝড় হয় কখন? উত্তর, বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় কখন? উত্তর, কালবৈশাখীর ঝড় হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। দেখছেন, বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় কখন? উত্তর, বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। ওকে, নেক্সট আসেন, বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস দিয়ে থাকে যে সংস্থা, তার নাম হলো এসপারসো। এরা আবহাওয়া গবেষণা এবং এর পূর্বাভাস দিয়ে থাকে। এসপারসো মানে হলো স্পেস, RESEARCH, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পেস রিসার্চ মানে এরা মহাকাশ গবেষণা করে থাকে, এন্ড রিমোট সেন্সিং মানে দূর অনুধাবন কেন্দ্র, যে আবহাওয়ার কি হইতে পারে এটা বহু দূর থেকেই তারা গবেষণা করে। এটার প্রধান কার্যালয় আছে আগারগাঁও, ঢাকা। এটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা কোন মন্ত্রণালয়ের অধীন, প্রধান কার্যালয় কোথায়, কোন মন্ত্রণালয়ের অধীন, এবং স্পারসো এর পূর্ণরূপ কি? এটা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। 10 না 5 সমান? আচ্ছা, ঠিক আছে। নেক্সট, এরপরে যেটা আছে, বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র আছে কতটি? বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র আছে 4টি। 4টি ভূ উপগ্রহ কেন্দ্র কি কি, কই কই আছে? একটা আছে রাঙামাটির বেতবুনিয়া, হ্যাঁ বেতবুনিয়া রাঙামাটি, বেতবুনিয়া রাঙামাটি। আরেকটা আছে হলো আপনার ঢাকার গাজীপুরে, গাজীপুর, ঢাকা। আরেকটা আছে হলো আপনার মহাখালী, ঢাকা। আরেকটা আছে হলো আপনার সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র। ভূ উপগ্রহ কেন্দ্র থেকে এই যে স্যাটেলাইট গুলো পর্যবেক্ষণ করা হয়। সিলেটে আছে একটা, এই মোট 4টা। বাংলাদেশের কোথায় ভূ উপগ্রহ কেন্দ্র আছে বা নেই, এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এবং এর মধ্যে সর্বপ্রথম
বানানো হয় রাঙামাটির বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র 1975 সালে। এটা সালটা মনে রাখবেন। আর সর্বশেষ সিলেটের ভূ উপগ্রহ কেন্দ্র 1997 সালে। নেক্সট আসেন, বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে কয়টি? ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে মোট 4টি। কই কই আছে? ঢাকা, এরপরে আছে সিলেট, এরপরে আছে যশোর, এরপরে আছে রংপুর। এই 4 জেলায় 4টা ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে, যেখান থেকে ভূমিকম্প পর্যবেক্ষণ করার সুযোগ আছে। এই শেষ। এই হলো আবহাওয়া শেষ। বাদবাকিগুলো আমি পড়াবো না, বাদবাকিগুলো আছে হলো আপনারা দেখবেন জাতীয় বিষয়গুলি, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপরে নদ নদী, এটা বুঝতে হবে খুবই ভালোভাবে। আর নদ নদী বোঝার জন্য নদ নদীর উপরে একটা ক্লাস পাবেন আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাবাড়ি। আমাদের ইউটিউব চ্যানেল YOUTUBE, ইউটিউবে ঢুকবেন, ঢুকে আমাদের যেটা চ্যানেল আছে BIDDABARI বিদ্যাবাড়ি, এই চ্যানেলটায় ঢুকলে এইখানে নদ নদীর উপর একটা ক্লাস পাবেন 1 ঘন্টার মতো। ওই ক্লাসটা মাস্ট সবাই দেখবেন। নদ নদীর ওই ক্লাসটা ইউটিউব চ্যানেলে ঢুকে সবাই মাস্ট দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। নদ নদীর উপরে 1 ঘন্টা শুধু নদ নদী নিয়ে আলোচনা আছে। এবং পাশাপাশি যেটা কাজ করবেন সেটা হলো বাকি অংশ যেগুলো আছে, যেমন চর, দ্বীপ, ঝর্ণা, পাহাড়, পর্বত ইত্যাদি ইত্যাদি, এবং বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। জাতীয় যা যা পড়বেন, জাতীয় পতাকা পড়বেন, হলো জাতীয় প্রতীক পড়বেন, হলো জাতীয় কবি পড়বেন, হলো জাতীয় জাদুঘর, এবং পড়বেন হলো জাতীয় সঙ্গীত। এই 4টা জিনিস আজকেই লেকচার শিট পাইলে সেই লেকচার শিট থেকে এই 4টা পড়বেন। ওইখানে সুন্দরভাবে চার্ট আকারে সম্পূর্ণ তথ্য দেয়া আছে। আর নদ নদীর ক্লাসটা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল যেটা বিদ্যাবাড়ি, ইউটিউবে ঢুকে এখানে দেখে নেবেন। ওকে, তাহলে আজকের মতো আমি এইখানেই বিদায় নিব। এই ছিল মোটামুটি আজকের মতো। কেমন লাগলো আজকের প্রথম ক্লাস অবশ্যই জানাবেন। আর কারো কোনো কথাবার্তা থাকলে সবাইকে আনমিউট করা আছে, বলতে পারেন। আমরা 2-1 মিনিটের মধ্যে বিদায় নেব, একটু কথাবার্তা শুনি। বলেন, আনমিউট করা আছে সবাই কি? নদ নদী অবশ্যই ইউটিউব চ্যানেল বিদ্যাবাড়িতে ঢুকে দেখে নেবেন ওইখানে। কোনো কথা আছে কারো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে ক্লাসগুলো হচ্ছে 4টার পরে তাহলে ভালো হয় আর কি। 3টা তো প্রায় অফিস তো প্রায় থাকে, তো 4টার পরে হলে মোটামুটি সবার অফিস কমপ্লিট হয়ে যায় স্যার। বুঝি নাই, আচ্ছা। স্যার আমার একটা কথা আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। স্যার আসসালাম বলেন, ইশরাত আপু বলেন, স্বর্ণা আক্তার বলেন, ফারজানা ইয়াসমিন। স্যার আমার কথা ছিল মানে ভূ উপগ্রহ কেন্দ্রের কাজটা কি কাজটা একটু হলো স্যাটেলাইট যেটা আছে, ভূ উপগ্রহ বা স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ, এটা পর্যবেক্ষণ করে তারা, এটার সাথে যোগাযোগ রক্ষা করে। ওকে, তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, একেবারেই আমরা শেষ প্রান্তে, সময় নেই বললেই চলে হাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।